যে কোনো একটা আসতে পারে ডলার সংকটে বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপট, কারণ ও উত্তরণের উপায় বা ডলার সংকটের নিরসন, কেন্দ্রীয় ব্যাংক, সরকারের ভূমিকা, গৃহীত পদক্ষেপ। যে কোনো একটা আসলেই আমরা এগুলা মানে ডলার সংকট রিলেটেড বা প্রবলেম ইস্যু, ইকোনমিক রিলেটেড কোনো আসলে আমরা এই ফোকাসটা আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, বর্তমান বিশ্বের প্রধান রিজার্ভের মুদ্রা হিসেবে সুপরিচিত মার্কিন ডলার বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা, যার মাধ্যমে বিশ্বের মোট অর্থনৈতিক লেনদেনের প্রায় 90% সম্পন্ন হয়ে থাকে। এক হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে বর্তমানে এই ডেটাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখি, এই 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার রয়েছে। কারণ ডলার নিয়ে যে আমরা পড়তেছি, মানে পৃথিবীতে কি পরিমাণ ডলার রয়েছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। 1.8 ট্রিলিয়ন মার্কিন ডলার সম্বলে কাগজে কাগজে ও ধাতব মুদ্রা ছড়িয়ে আছে। আচ্ছা, আমদানি ব্যয়, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন যে আমদানি ব্যয় মেটানো, দেশের আর্থিক বিপর্যয় মোকাবেলা, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন রোধ, মুদ্রানীতির শক্তিশালীকরণ, বাজেট বাস্তবায়ন, বৃহৎ প্রকল্পে অর্থের যোগান সহ বৈদেশিক ঋণ পরিশোধ নিশ্চিত করতে এ ধরনের রিজার্ভ হাতিয়ে রাখা যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক করে আর কি, কেন্দ্রীয় ব্যাংক। তার মানে এই প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ডলার সম্পর্কে, তাই না আতিক? হুম, এটা আমরা কি করব? হ্যাঁ ভাই, ইম্পর্টেন্ট। খারাপ মুখস্থ, মানে ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো, কোনো কথা নেই। আচ্ছা, ডলার সংকটের প্রেক্ষাপট আমরা যদি শর্টকাট বলি যে 19-এর কোভিড-19 মহামারীর প্রভাব পুনরুদ্ধার করতে না করতে আমাদের রাশিয়া ইউক্রেন সংঘাত এবং বর্তমান সময়ে ইসরায়েল ফিলিস্তিন এর যে সংঘাত, মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল অবস্থা, এটা একটা কারণ। এগুলো আমরা লিখে দেবো, এইটুকুই যথেষ্ট আমার মনে হয়। যে ডলার সংকট কেন হচ্ছে, বা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে অর্থনৈতিক অবস্থা কেন মন্দার দিকে যাচ্ছে। তারপরে আমাদের এইগুলা লাইন না লিখলেও খুব বেশি আহামরি কোনো সমস্যা নেই। ইতিহাসের রেকর্ড পরিমাণ অবমূল্যায়ন ডলারের, টাকার যে ইতিহাসের রেকর্ড পরিমাণ টাকার অবমূল্যায়ন, এটা এখান থেকে এই ছকটা থেকে আমরা দেখে বুঝতে পারবো যে 2022 সালে, হ্যাঁ, 86 টাকায় $1, 86 টাকায় $1 পাওয়া যেত, সেটা 2024 সালে 109 টাকায় দাঁড়িয়েছে। যা অনেক টাকার কত, মানে আমরা এখন বলতে পারি 86 থেকে 109 কত হয়? 4 আর 10 16, 16 আর 9 কত হয়? 25 টাকা। 25 টাকার অবমূল্য, 25-26 টাকার মতো অবমূল্যায়ন হয়েছে। এটা আমরা লিখে দিতে পারি চাইলে। আচ্ছা, তারপরে আমাদের ফরেন রিজার্ভ যা আছে, সর্বশেষ 20 সালে ছিল 36 বিলিয়ন, 21 সালে ছিল 46 বিলিয়ন, এবং 24 সালে কত আমরা রিসেন্টটা দিয়ে দিব, যা আছে এটা দেখে নেব। আচ্ছা, তারপরে 2 নাম্বারটা ডলার সংকটের কারণ। হ্যাঁ, ডলার সংকটের কারণ আমরা এই ডলার সংকটের কারণ লিখে আমরা সব পয়েন্ট আকারে দিয়ে দিব। প্রয়োজন জায়গা কম থাকলে আমরা এই পাশে এটা দাগ টেনে ছোট ছোট করে লিখে দেবো। আচ্ছা, আমদানি রপ্তানি, আমদানি ও রপ্তানি ঘাটতি, মানে আমদানি হলো কোনো দেশ বাইরে থেকে যদি আমরা অনেক পণ্য নিয়ে আসি সেটা হলো আমদানি, আর বাংলাদেশ থেকে যদি বাইরে যায় সেটা হলো রপ্তানি। মানে আমদানির পরিমাণ যদি অনেক বেড়ে যায়, রপ্তানির পরিমাণ কমে যায়, অটোমেটিক ডলার আমাদের বেশি খরচ হবে। আচ্ছা, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এটা তো অলরেডি আমরা উপরে পড়ছি। হ্যাঁ, তারপরে কোভিড-19 যে সমস্যা ছিল এটা, তারপরে কি সামরিক ব্যয় বৃদ্ধি, রেমিটেন্স প্রভাব কমে আসা, এগুলো আগে। সামরিক ব্যয় বৃদ্ধিও আমাদের দেশের জন্য যদি এখন কোনো সিগনিফিকেন্ট কিছু না, কারণ আমাদের দেশ সামরিক ব্যয়ের জন্য করেছে এরকম এখন কোনো বিতর্কিত কোনো বিষয় আমরা জানি না। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বাণিজ্যিক অবরোধ আরোপ। হ্যাঁ, আচ্ছা, এখানে বিভিন্ন যে মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হওয়ার কারণে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের কি করেছে, বিভিন্ন দেশের বিরুদ্ধে কি স্যাংশন দিয়েছে। হ্যাঁ, এইসব কারণে, হ্যাঁ, মানে সাপ্লাই চেনের যে ডিসরাপশন হয়েছে, ভেঙে গেছে, এই কারণে আমাদের কি হচ্ছে, আহ, কম পণ্য বেশি দামে কিনতে হচ্ছে। ডলার বেশি খরচ হচ্ছে, এগুলা ডলার সংকটের আরেকটা কারণ। উন্নয়নশীল দেশের জন্য বিশেষ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, হ্যাঁ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সরবরাহ কমে যাওয়ায়, হ্যাঁ, ডলারের সংকট হয়েছে। আচ্ছা, তারপর আবার কি বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি উন্নতি, আচ্ছা এটার দরকার নেই, আমরা লিখে ফেলছি। হঠাৎ ইমার্জেন্সি, এগুলো দরকার নেই। ব্যাংক ডলারের ঘাটতি, ব্যাংকে ডলারের ঘাটতি, এগুলো দরকার নেই। ব্যাংকের সঞ্চয়পত্রের মুনাফা হার কমে যাওয়া, ব্যাংকে সঞ্চয়পত্রের মুনাফা হার কমে যাওয়া, এটা আসলে আমি ব্যাংকিং টার্মিনাল খুব বেশি এটা ক্লিয়ার না, ঠিক আছে, যে ব্যাংক সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়ার কারণে ডলারের দাম বাড়বে কেন। আচ্ছা, বিদেশগামীরা, এইরকম তোমাদের আইডিয়া আছে? ব্যাংকের সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়ায় ডলার দাম কেন বাড়বে? না ভাইয়া, আমিও বুঝি না। এটা দরকার নেই ভাই, লাইনটা দেওয়া। এই লাইনটা দেওয়া দরকার আপনি নেই, এগুলা হুম। অনেক ভিতরের জিনিস, আমাদের দরকার নেই, ঠিক আছে। যারা
বিদেশগামী উচ্চ মূল্যের ডলার সংগ্রহ করা আছে। এইটা হ্যাঁ, এটা আরো গুরুত্বপূর্ণ যে বিলাসিতার জন্য বিদেশে যাচ্ছে উচ্চ মূল্যের ডলার সংগ্রহ করা, ঠিক আছে? বিদেশের শ্রমিক নিয়োগে এক শ্রেণী দালালদের ডলার বাণিজ্যিক কারণে ডলার দাম বেড়েছে। এইগুলা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এগুলা দেওয়া যেতে পারে আর কি। আর এগুলা দেওয়া দরকার নেই, এগুলা এক্সপোর্ট গ্রোথ, হ্যাঁ এটা দেওয়া যেতে পারে। এক্সপোর্ট গ্রোথটা 2020 সালে আমাদের কত ছিল? $19 বিলিয়ন। আর 2024 সালে হয়েছে $10 বিলিয়ন, যা প্রায় কত বিলিয়ন? 9 বিলিয়নের 8 বিলিয়নের ঘাটতি, 9 বিলিয়নের ঘাটতি হয়েছে যেটা এক্সপোর্ট। বাংলাদেশ যেটা মানে এক্সপোর্ট মানে কি? রপ্তানি। আচ্ছা, আমদানি ব্যয় বাংলাদেশে এখন কি হচ্ছে? 2020 সালে ছিল $8.6 বিলিয়ন, আর 2022 সালে ছিল 35.9 বিলিয়ন, আর 2024 সালে $8 বিলিয়ন। এটা দেওয়া যেতে পারে, কিন্তু এইটা আমাদের ডলার সংকটের ক্রাইসিস নিয়ে এটা আসলে খুব বেশি এখন বর্তমান ম্যাটার করে না, কারণ 20 সালে ছিল মাইনাস ছিল নাকি? ও সরি, 20 সালে ছিল -8.6 ইম্পোর্ট গ্রোথ। মানে এই ইম্পোর্ট গ্রোথ যা আছে -8.6, এর মানে কি বোঝায়? যে বাংলাদেশ আর মানে যে পরিমাণ আমদানি করতো তার চেয়ে রপ্তানি বেশি করতো, এই তো। না, এটা উল্টা হওয়া উচিত না নাকি? এখানে কি বলছি? ইম্পোর্ট গ্রোথ ইম্পোর্ট কত? গ্রোথ বলতে বোঝাচ্ছে ভাই যে আমদানি ব্যয় কমে যাওয়ায়, যদি ব্যয় কমে তাহলে ইম্পোর্ট গ্রোথটা বেশি হবে, তখন ইম্পোর্ট গ্রোথটা পজিটিভ হবে। আর আমদানি ব্যয় যদি বেড়ে যায় তখন ইম্পোর্ট গ্রোথটা নেগেটিভ হবে। 20 আর 23-এর দিকে দেখেন ওই মান দুটো নেগেটিভ, 21 আর 22-এ দেখেন পজিটিভ, মানে আমদানি বৃদ্ধি পেয়েছে, আমদানি ব্যয় কমেছে 21 আর 22-এ। আর 20 আর 23-এ আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়াতে আমদানি কমে গেছে। ও আচ্ছা, তার মানে 24 সালে আবার আমদানি ব্যয় আমাদের কি হচ্ছে? কমছে। কমে গেছে, এবং রপ্তানি ব্যয় এই যে রেমিটেন্স বাড়ছে, ফলে নতুন করে এলসি খুলতে পারছে। হ্যাঁ, yes। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের রপ্তানি খাতে বড় প্রবৃদ্ধি সত্ত্বেও চলতি অর্থবছরে বাণিজ্যিক ঘাটতি রেকর্ড ছাড়িয়ে, ফলে মানে কি, রপ্তানি খাতে বড় প্রবৃদ্ধি সত্ত্বেও চলতি অর্থবছরে রপ্তানি মানে কি, আমাদের বাংলাদেশ থেকে কি বাইরে পণ্য বিক্রি করব, ঠিক আছে, সেটা হলো রপ্তানি। বড় প্রবৃদ্ধি সত্ত্বেও চলতি অর্থবছরে বাণিজ্যিক ঘাটতি রেকর্ড ছাড়িয়েছে, ফলে রেকর্ড পরিমাণ আমদানির এলসি দায় পরিশোধ করতে হিমশিম খাচ্ছে দেশের বেশিরভাগ ব্যাংক। আবার এটা নিয়ন্ত্রণ করাও এক প্রকার শাকের করাতের মতো, মানে উভয় সংকট। আচ্ছা, বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, দরকার নেই এটা আমাদের, হ্যাঁ, বিশ্ব ভ্রমণ এর কারণে আমাদের কি ডলার সংকটের সৃষ্টি হচ্ছে। অধিক মুনাফা লাভের আশায় ডলার কি জমায়ে রাখা, হ্যাঁ এটা একটা ইস্যু। অর্থ পাচার বা মানি লন্ডারিং, এটা একটা বাংলাদেশ সমস্যা। ডলার সংকটের প্রভাব কি কি হতে পারে? অর্থনীতির প্রধান সমস্যা হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট এবং ডলার সংকট। এই সংকটের রিজার্ভের পতন হয়েছে, দরকার নেই এগুলো আসলে। আচ্ছা, ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে টাকার অবমূল্যায়ন করেছে। দেশের খোলা বাজারে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে, এগুলা ওইটুকু দেওয়া যেতে পারে। তার বিশেষজ্ঞদের মতে কি, রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় ও বিলাসবহুল আমদানি নিয়ন্ত্রণ না থাকা, আমদানি। আচ্ছা, হ্যাঁ, বিশেষজ্ঞদের মতে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কি বৃদ্ধি পাওয়া, রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধি পাওয়া, অপ্রয়োজনীয় ও বিলাসবহুল আমদানি নিয়ন্ত্রণ না থাকা, আমদানি বিকল্প সৃষ্টি যথাযথ কার্যকর উদ্যোগ গ্রহণ না করা, বিদেশি চিকিৎসা ব্যয় এবং অপ্রয়োজনীয় সরকারের সফরের লাগাম টেনে না ধরা, এবং অবৈধ পথে রেমিটেন্স আসা বন্ধে যথাযথ কার্যকর পদক্ষেপ না নেওয়ার বৈদেশিক মুদ্রা চাপ তৈরি হয়। দরকার নেই এগুলা। সংকট নিরসন কেন্দ্রীয় ব্যাংকের গৃহ পদক্ষেপ সমস্যা আমরা বলতে পারি, যে সংকট নিরসনের জন্য প্রবাসীদের রেমিটেন্স বৈধ উপায়ে পাঠাতে উৎসাহী করার জন্য বিদেশে রেমিটেন্স পাঠানোর বিপরীতে 2.5% হারে নগদ প্রণোদনা প্রদান করে। তারপর কি, আমদানি নিরুৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক তার রপ্তানি উন্নয়ন তহবিল, মানে আমদানি না করে তারা কি করবে, রপ্তানি করবে, বাইরের দেশে পড়াবে, হ্যাঁ। আচ্ছা, সুদের হার 1% থেকে 1.5% সংশোধন করেছে। আচ্ছা,
তারপরে এগুলো তো বাদ দিয়ে দিলাম, বাদ দাও। ব্যাংক চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে আনা যেতে পারে আনিত অর্থের উপাচার, যে আমাদের অবৈধ যেগুলো আছে, কালো টাকা, কোনো বিদেশি উপায়ে অর্জিত, যে কোনো উপায়ে বিদেশে অর্জিত অপ্রকাশিত অর্থ, কালো টাকা ব্যাংক চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে আনা যেতে পারে আনিত অর্থের উপর শুধুমাত্র 7% ট্যাক্স প্রদান করলেই তা বৈধ ধরে আয়কর রিটার্ন দেখানো যাবে। আচ্ছা, হ্যাঁ, এই যে আমাদেরকে যিনি আগে সরকার কালো টাকা সাদা করার যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল, আমি ওগুলো আসলে তখন খুব বেশি ক্লিয়ার ছিলাম না। হ্যাঁ, এখন বুঝতে পারলাম। আচ্ছা, 10,000 মার্কিন ডলারে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা কারো কাছে নির্দিষ্ট সময়ের পর রাখা হলে সেটি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 এর আওতায় দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, এটা তো আমরা বললাম। হ্যাঁ, তারপরে কি, বাংলাদেশের পণ্য আমদানি, ঋণপত্র বা এলসি খুলতে ব্যবসায়ীদের পণ্য সমস্যা সমাধানের বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল খোলা। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল খোলা হয়েছে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক দেশে ডলার সংকটে নিরসনে নতুন 4 সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, ব্যাংকের ডলার সংকটের সাধারণ বীমা, ব্যাংকের ডলার ধারণের বীমা হ্রাস, এটা আমি খুব বুঝি না। আচ্ছা, রপ্তানিকারকের প্রত্যাবর্ষণ কোটায় ধারণকৃত ডলারের 50% নগদায়ন। আচ্ছা, ইআরকিইউ হিসেবে জমা রাখা সীমা কমিয়ে অর্ধেক নামিয়ে আনা, এগুলো বুঝি না, বাদ দিলাম। বুঝি না মানে বাদ, দরকার নেই। ডলার ধারণের সীমা হ্রাস, এগুলো কি দরকার আছে?